এখন আমরা দেখব ডিএনএ, এবং ডিএনএ শুরু করার আগে আমাদের একটু নিউক্লিক অ্যাসিড সম্পর্কে ধারণা নিতে হবে, এবং ডিএনএ এর যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলো নিয়ে আমরা কথা বলবো। আপনাদের বইয়ে দেখবেন যে এগুলো এমন একটা জায়গায় আলোচনা করা আছে, অনেকটা আলোচনা, কিন্তু আলটিমেটলি কনসেপ্টটা বুঝতে পারলে পুরো ব্যাপারটা খুব সহজ, বুঝে বুঝে সময় নিয়ে পড়লেই খুবই সহজ। ওকে, তো সবার আগে আমরা চলে আসি, হিয়ার ইজ ডিএনএ। এটা একটা ডিএনএ, এটার মানে হলো ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ওকে, এটার নাম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। সো এখন দেখো তোমরা যে এখানে কয়েকটা পার্ট আছে। প্রথমত হচ্ছে অ্যাসিড পার্ট, তার মানে এই যে ডিএনএটা দেখতে পাচ্ছেন এটা আসলে অ্যাসিড। তাহলে ডিএনএটা কি? অ্যাসিড। কেন অ্যাসিড জানেন? আপনারা একটু দেখেন ডিএনএ তে এই যে সিজিএটি এগুলো দেখুন ক্লোজ, ভেতরে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে আছে, কোনো হাত ফাঁকা নাই। একইভাবে দেখেন এই যে রাইবোজ সুগারগুলা একদিকে আছে ফসফেটের সাথে যুক্ত হয়ে আছে, মানে ফসফরিক অ্যাসিডের সাথে, আর একদিকে দেখো যে এটিসি এর সাথে যুক্ত হয়ে আছে, মানে যে এরাও তাদের বন্ধনগুলো কমপ্লিট করে ফেলছে, কারোর সাথে যুক্ত হওয়ার উপায় নেই, কোনো বিক্রিয়া তারা দিবে না, এরা নিষ্ক্রিয়। মাঝখানে যারা আছে এরাও পরস্পরের সাথে যুক্ত হয়ে আছে, নিষ্ক্রিয়, মানে সব বন্ধন তারা অলরেডি অকুপাই করে ফেলছে। বাকি রইল শুধু এই ফসফেট। ওকে, তোমরা একটু দেখো, একবার বাইরে আছে ফসফেট, ফসফরিক অ্যাসিড। অ্যাকচুয়ালি এর যে ফসফেটটা এটা উন্মুক্ত থাকে। ফসফেটটা কি? ও কিন্তু কেমিক্যালি ফসফরিক অ্যাসিড, খেয়াল করো, ওর মূলকটা উন্মুক্ত। তাহলে এই কি অন্যদের সাথে বাইন্ড করতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে এটা অ্যাসিড এই জন্য কারণ ফসফরিক অ্যাসিডের ফসফেটটা উন্মুক্ত থাকে। ফসফেটটা কি থাকে? উন্মুক্ত থাকে। এটা ক্ষারীয় হতো যদি এই ক্ষারগুলা উন্মুক্ত থাকতো, কিন্তু ক্ষারগুলা দেখো পরস্পরের সাথে এদিকে আবার এদের সাথে বাইন্ড করে বসে আছে। ওকে, তাহলে বলো তো কেন ডিএনএ অ্যাসিড, আরএনএ কেন অ্যাসিড? কারণ এদের ফসফেটটা সবসময় উন্মুক্ত থাকে। ফসফেটটা অ্যাকচুয়ালি ফসফরিক অ্যাসিড। সো অ্যাসিড যেহেতু উন্মুক্ত তাহলে এরা অ্যাসিড। 2, নিউক্লিক কেন বলছে? কারণ উৎপত্তি বা জন্ম হচ্ছে এদের কোথায়? নিউক্লিয়াসে। তাহলে বলো তো ডিএনএ এবং আরএনএ এর কথাই বলো, কেন এরা নিউক্লিক অ্যাসিড? কারণ এরা নিউক্লিয়াসে জন্ম নিয়েছে এবং এরা কেমিক্যালি অ্যাসিড। তাহলে জন্মের জন্য কিন্তু নিউক্লিক পার্টটা চলে আসছে, কোথায় জন্ম নিয়েছে সেই অনুসারে। এরপর চলে আসি ডিঅক্সিরাইবো। ডিঅক্সিরাইবো পার্টটা অ্যাকচুয়ালি সুগার পার্ট, সুগার। তো এই যে পুরো তোমরা কেমিক্যালটা দেখতেছো, একটা ডিএনএ দেখতে পাচ্ছ, এই যে ব্লু কালার যেগুলো দেখতে পাচ্ছ এরা কিন্তু সুগার, এবং এই সুগারটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবো। সুগারটার নাম কি? ডিঅক্সিরাইবো, মানে শর্করা পার্ট আর কি। এটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তাহলে আমরা কয়েকটা জিনিস দেখলাম, এই পুরো স্ট্রাকচারটা গঠন করতে 3টা জিনিস লেগেছে। একটা হলো ফসফরিক অ্যাসিড, আর এই যে এগুলো হচ্ছে সুগার, আর এই যে এগুলো দেখতে পাচ্ছ লাল, এগুলো হচ্ছে ক্ষার, এগুলো হচ্ছে ক্ষার। তাহলে একদিকে অ্যাসিড যারা উন্মুক্ত থাকে বলে কেমিক্যাল অ্যাসিডের মতো আচরণ করে, ভেতরের দিকে বদ্ধ থাকে ক্ষারের পার্টগুলো, আর মাঝখানে আছে সুগার। এই 3টা মিলেই কিন্তু বেসিক্যালি সবটা তৈরি করছে। তো এখন ওই 3টা নিয়ে আমরা আলোচনা করতেছি। এখন এই জায়গায় দেখো নিউক্লিক অ্যাসিড কি কি আছে? সুগার আছে, ফসফরিক অ্যাসিড আছে, এবং ক্ষারক আছে। তো প্রথমে আমরা সুগারে চলে আসি। এই যে কেমিক্যালি দেখতে পাচ্ছ এটা সুগার, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর, এইটা হলো 5 নম্বর কার্বন। ওকে, এটা একটা সাইক্লিক যৌগ। সাইক্লিক যৌগগুলো মোর স্টেবল এই জায়গায়। তো দেখো তোমরা এই জিনিসটার নাম কিন্তু রাইবোজ। কি নাম? রাইবোজ। যেহেতু এগুলো উদ্ভিদ থেকে আসে, তাহলে উদ্ভিদে সবসময় ডি রাইবোজ তৈরি হয়। কি রাইবোজ তৈরি হয়? ডি রাইবোজ, নট এল রাইবোজ, ডি রাইবোজ তৈরি হয়। তাহলে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডি রাইবোজ। ডি এর কথা আমরা বলবো না। এখন কোনো কারণে তুমি এক কাজ করো তো, এই যে রাইবোজের 2 নম্বরের যেখানে একটা অক্সিজেন আছে, এই অক্সিজেনটাকে তুমি রিমুভ করো তো, ডি করে দাও। ডি শব্দের অর্থ হচ্ছে রিমুভাল। ডি শব্দের অর্থ কি? রিমুভাল। তাহলে এই কেমিক্যালটার নাম এখন কি হয়ে যাবে? ডি করছি আমরা, রিমুভ করছি কি? অক্সিজেনকে, অক্সি। তাহলে রাইবোজটার নাম এখন কি হয়ে গেল? এটা এমন একটি রাইবোজ যার আমরা অক্সিজেনটাকে রিমুভ করে দিয়েছি, ডি অক্সি করছি, অক্সিজেনটাকে ডি করে ফেলছি, রিমুভ করে ফেলছি। সো দিস ইজ ডিঅক্সিরাইবোজ। ক্লিয়ার? তাহলে এখন বলো তো এগুলো কি? এগুলো হচ্ছে সব ডিঅক্সিরাইবোজ।
তাহলে এদের যদি তুমি 2 নম্বর কার্বনটাতে চলে যাও, এই কার্বনটা, এই যে এইটা অপর সাইডে আবার উল্টা কিন্তু, হ্যাঁ অপর সাইডে কি, অপর সাইডে হচ্ছে উল্টা, এই যে অপর সাইডে হচ্ছে উল্টা। কোনটা 1 নম্বর কার্বন হবে? এখানে এটা 1 নম্বর কার্বন, তাহলে এখানে এটা 1 নম্বর কার্বন, সরি এটা 1 নম্বর কার্বন, তাহলে এটা হচ্ছে 2 নম্বর কার্বন, তাহলে এখানে অক্সিজেন নাই, এখানে অক্সিজেন নাই, সো দিস ইজ ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমরা প্রথমে রাইবোজ দেখেছিলাম, যেটা আরএনএ তৈরিতে কাজে লাগে, এই জন্য আরএনএ এর আরেক নাম হচ্ছে রাইবোজ বা রাইবোনিউক্লিক অ্যাসিড। একটা অক্সিজেন রিমুভ করে দিলে এটা ডিএনএ তে কাজে লাগে, ডিঅক্সিরাইবোজ। ঠিক আছে, এবার ডিএনএ এর আমরা ডিএনএ কিংবা আরএনএ এর নাইট্রোজেন পার্টটা দেখব। নাইট্রোজেন পার্ট বলতে ক্ষারক পার্টটা দেখব। তো ক্ষারক চেনার উপায় আছে, দেখবা সবার শেষে আইএনই থাকে। ওকে, কোন একটা কেমিক্যালের শেষে যদি আইএনই থাকে তো মনে রাখবো ওটা ক্ষারীয়ধর্মী। ইভেন অ্যামিনো অ্যাসিডের মধ্যে যেগুলা শেষে আইএন থাকে, অ্যালানিন, এটা একটা ক্ষারধর্মী। ওকে, তো যাই হোক কেন আমরা এখন ক্ষার দেখতেছি, এবং এটাকে বলা হয়েছে নাইট্রোজেন ঘটিত ক্ষার। নাইট্রোজেন ঘটিত ক্ষার বলার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। যেমন এই যে অ্যাডেনিন এবং গুয়ানিন, এদের ক্ষেত্রে দেখেন 4টা করে নাইট্রোজেন থাকে, এই যে 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। আবার পাইরিমিডিন নামক যে ক্ষারগুলো রয়েছে, এখানে কিন্তু নাইট্রোজেন থাকে 2টা করে, 1টা 2টা 1টা 2টা 1টা 2টা। ওকে, এই জন্য এগুলোকে বলা হয়েছে নাইট্রোজেন দ্বারা তৈরি ক্ষার বা নাইট্রোজেন ঘটিত ক্ষার। এই ক্ষারগুলো আমাদের লাগে। কেন ক্ষারগুলো লাগে? এর কারণ হলো যে ডিএনএ এর একটা সুতা আর একটা সুতার সাথে যেন বাইন্ড করতে পারে। অ্যাকচুয়ালি ক্ষারের সাথে ক্ষার বাইন্ড করে, বুঝতে পেরেছেন? আপনি যদি একটা ডিএনএ সুতাকে আলাদা রাখতেন এরকম, তাহলে এই সুতাটা করতো কি, জাতটার সাথে বাইন্ড করতো, বাইন্ড করে এই ডিএনএ এর সুতাটা নষ্ট হইতো, তথ্যটা নষ্ট হইতো। তো এই জন্য আমরা করছি কি, ডিএনএ এর তো 2 সুতাতে তথ্য নাই, এক সুতাতে কিন্তু তথ্য থাকে। একটা সুতাতে ধরা যাক এই সুতাতে তথ্য আছে, তো আমরা করছি কি এই সুতাটা যেন সবার সাথে বাইন্ড না করে, ঠিকঠাক থাকে বছরের পর বছর, এই জন্য আমরা কি করি, আরেকটা সুতা তার সাথে এর উপর লাগাই দিয়ে রাখি, বুঝতে পারছেন? জাস্ট ক্লোজ করে রাখি। ওকে, সো এখন আমরা দেখি এই যে ক্ষারগুলোর মধ্যে যেগুলো পিউরিন, নাম ছোট, এগুলো কিন্তু 2টা করে রিং, আর যেগুলো পাইরিমিডিন, নাম বড়, এগুলোর কিন্তু 1টা করে রিং। মানে নামের সাথে রিং এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক। ঠিক আছে, নামের সাথে রিং এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে অ্যাডেনিন, এটা হচ্ছে গুয়ানিন। নামটা দেখো, অ্যাডেনিন, নট অ্যাডিনোসিন, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। এই নামগুলো হওয়ার বিশেষ কারণ আছে। এই অ্যাডিনো শব্দের অর্থ হলো গ্রন্থি, অ্যাডিনো শব্দের অর্থ গ্রন্থি। সো এটা আমাদের এক গ্রন্থি থেকে এই কেমিক্যালটা প্রথম পাওয়া গেছে। গুয়ানো শব্দের অর্থ হচ্ছে মল, গুয়ানো শব্দের অর্থ হচ্ছে মল। সি বার্ড বা বাদুড় আছে, বাদুড়ের যে ফিকাল ড্রপিং, ফিকাল ড্রপিং এর অনুবাদ কিন্তু আমাদের পাঠ্য বইয়ের মধ্যে লিখছে পড়ন্ত মল, এটা ভুল অনুবাদ। ওকে, ফিকাল ড্রপিং শব্দের অর্থ হচ্ছে ফিকাল ড্রপলেট, মানে মাটিতে পড়ে আছে কোনো একটা মল, যেটা সি বার্ডের কিংবা বাদুড়ের ওই মল থেকে কিন্তু এটাকে আলাদা করা হয়েছে, এই কেমিক্যালটা পাওয়া গেছে। এই জন্য দিস ইজ কল্ড গুয়ানোসিন, সরি দিস ইজ গুয়ানিন। ওকে, গুয়ানোসিন ডিফারেন্ট জিনিস। পাইরিমিডিনের ক্ষেত্রে দেখেন দিস ইজ থাইমিন। আমাদের একটা গ্রন্থি আছে দ্যাট ইজ কল্ড থাইমাস, গ্রন্থিটার নাম কি থাইমাস। আমাদের জন্মের পর এটা থাকে, আমাদের বয়স বাড়ার সাথে সাথে এটা বিলুপ্ত হয়ে যায়, চর্বিতে পরিণত হয়। সো থাইমাস গ্রন্থি থেকে সর্বপ্রথম এটা পাওয়া গিয়েছিল, এই জন্য এটার নাম হচ্ছে থাইমিন। এটার নাম হচ্ছে সাইটোসিন। সাইটোসিন বলার একটা কারণ হলো এগুলো আমরা কোষে পাই, আমাদের কোষেই পাই, এগুলা খুব কমনলি পাই আমরা সিটা, সো সাইটোসিন। আর ইউরাসিল বলার কারণ হচ্ছে ধরা হয়ে থাকে ইউরিক অ্যাসিড থেকে আমরা এটা পেয়েছি, ইউরিক অ্যাসিড থেকে আমরা ইউরাসিন পাই, এই জন্য ইউরাসিল পাই, এই জন্য এটার নাম হচ্ছে ইউরাসিল, ইউরিক অ্যাসিড থেকে পাই। ওকে, তো নামগুলোর অর্থ আমরা বুঝলাম, এবার আমরা এই নামগুলোর অর্থ দেখি। পাইরো শব্দের অর্থ হলো আগুন, পাইরো শব্দের অর্থ সূর্য বা আগুন। যে ইমিড, এমিড শব্দের অর্থ হচ্ছে সিঙ্গেল, কারণ এদের সিঙ্গেল লিং থাকে। ঠিক আছে, আর ইন মানে তো বুঝতেই পারতেছো যে এটা ক্ষার। পিউরিন, পিউরিন শব্দের অর্থ হলো, মানে পিউরিনটা অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট, আমি আপনাকে বলি। দেখেন পিউরিন যেগুলা, এদের কিন্তু একটা করে রিং হচ্ছে পাইরিমিডিন রিং থাকে। এই রিংটা হয়তো বা এটা, এই রিংটা হয়তো বা এটা, বা এই রিংটা হয়তো বা এটা। আর একটা ইমিডাজল রিং থাকে, এটা হচ্ছে ইমিডাজল রিং। ওকে,
সো দুই টাইপের রিং থাকে, পিউরিন এর মধ্যে পাইরিমিডিন থাকে। আচ্ছা, সো আমরা এখন এগুলো নিয়ে কথা বলবো না, এখন আমরা শুধু চলে আসি যে এইটা আর এইটা যখন একসাথে যুক্ত হয় তখন কি হয়ে যায়। দেখো ধরা যাক এটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ। ওকে, কি নাম? দিস ইজ কেমিক্যাল, এইটা তার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এর সাথে যদি তুমি যে কোনো একটা অ্যাড করো, ধরা যাক অ্যাডেনিন অ্যাড করলা, এই যে অ্যাডেনিন, সো হিয়ার ইজ অ্যাডেনিন অ্যাড করলা, তো এই দুইটা মিলে কি তৈরি হয়? এই দুইটা মিলে বলা হয় অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন। খেয়াল করো, অ্যাডেনিন এবং অ্যাডিনোসিন ডিফারেন্ট জিনিস। তাহলে অ্যাডিনোসিন নামটা দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে কি কি আছে। দেখো, অ্যাডিনো শব্দের অর্থ হচ্ছে অ্যাডেনিন, এই যে এটা আছে, আর এই যে ওস শব্দের অর্থ হচ্ছে শর্করা। ওস শব্দটা যেখানেই থাকবে মনে করবা এটা শর্করা। শর্করা বলতে কি? এই যে রাইবোজ সুগার বা রাইবোজ শর্করা এখানে আছে। ওকে, আর শেষে কি আছে? ইন আছে। ইন মানে হচ্ছে বোঝাচ্ছে যে এখানে অ্যাডিনোজ ক্ষার আছে, অ্যাডেনিন ক্ষার আছে। তাহলে আমরা আরেকবার দেখি, অ্যাডিনোসিন বলতে বোঝায় অ্যাডেনিন, আইন মানে ক্ষার, ক্ষার আছে, আর ওজ মানে শর্করা, এর মধ্যে একটা শর্করা আছে। কোন শর্করা আছে? ডিঅক্সিরাইবোজ শর্করা। যেহেতু ডিঅক্সিরাইবোজ শর্করা, এই জন্য আমরা সামনে একটা ডি দিয়ে দিব, যে এখানে শর্করাটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। ওকে, শর্করা ডিঅক্সিরাইবোজ। যদি এটা রাইবোজ হতো অনলি, তখন আমরা এখানে ডি দিতাম না। যেহেতু আমরা ডিঅক্সিরাইবোজ ব্যবহার করছি কারণ আমরা ডিএনএ তৈরি করব, এই জন্য আমরা এখানে কিন্তু ডি অ্যাড করে দিব, ডি অ্যাডিনোসিন। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা সুগার অ্যাড করলাম, সুগারের সাথে আমরা ক্ষারক অ্যাড করলাম, তাহলে কি কি নাম হয়? দেখো, অ্যাডিনোসিন হয়ে গেল। তাহলে এবার আমরা অ্যাড করি ডিঅক্সিরাইবোজের সাথে, এবার আমরা এই গুয়ানোসিন অ্যাড করি, তাহলে এটা গুয়ানিন অ্যাড করি। ডিঅক্সিরাইবোজের সাথে একটা গুয়ানিন অ্যাড করলে এটার নাম হচ্ছে গুয়ানোসিন। গুয়ানোসিন, এই যে দেখো গুয়ানিন নামক আছে, এখানে একটা ক্ষার আছে, আর এই যে ওজ মানে শর্করা আছে। কোন শর্করা? সামনে একটা ডি দিয়ে দেব, ডিঅক্সিরাইবোজ শর্করা। লাইক দ্যাট এখানে কিন্তু এইভাবে হবে। থাইমিন, এটার নাম হচ্ছে থাইমিন, সাথে ডিঅক্সিরাইবোজ, তাহলে এটার নাম হয়ে যায় থাইমিডিন। কি হয়ে যায়? থাইমিডিন। দেখো, থাইমিন নামক শর্করা আছে এবং এখানে ইমিডাবল রিং আছে। এটাতে কিন্তু আপনি আবার বুঝতে পারবেন না যে এখানে আচ্ছা যাই হোক না কেন, থাইমিন আছে, এটি একটি ক্ষারক, মানে থাইমিন ক্ষারক এই জায়গায় আছে, সামনে একটা ডি যদি দিই তাহলে বুঝবো আমরা এখানে ডিঅক্সিরাইবোজ সুগার আছে। আবার আমরা চলে আসি, ডিঅক্সিরাইবোজ আর একটা হচ্ছে কি এটা? সাইটোসিন। সাইটোসিন যখন থাকে এটার নাম হচ্ছে সাইটিডিন। সাইটিডিন। ওকে, সাইটিডিন, সামনে একটা ডি দাও, তার মানে ডিঅক্সিরাইবোজ আছে এখানে আর সাইটোসিন আছে এখানে। তো এইভাবে নামকরণ হয়। ইউ কিন্তু তুমি দিতে পারবে না, তুমি ডিঅক্সিরাইবোজের সাথে একটা ইউরাসিল দিতে পারবে না, কারণ ইউরাসিলের সাথে কিন্তু ডিঅক্সিরাইবোজ অ্যাড হয় না, অনলি রাইবোজ অ্যাড হয়, যেটা আরএনএ তৈরিতে কাজে লাগে। তোমরা তো জানো যে ইউটা ডিএনএ তে থাকে না, ইউটা কোথায় থাকে? আরএনএ তে থাকে। তো যাই হোক, তোমরা একটা ধারণা পেয়েছো, নট গুয়ানিন, গুয়ানোসিন, নট থাইমিন, থাইমিডিন, নট সাইটোসিন, সাইটিডিন, নট অ্যাডিনিন, অ্যাডিনোসিন। তাহলে এগুলা এবং এই নামগুলা কিন্তু ডিফারেন্ট। যখনই অ্যাডিনিনটা অ্যাডিনোসিন হয় তার মানে এখানে শর্করা সহ অ্যাডিনিন আছে। যখন সাইটোসিনটা হবে সাইটিডিন, তখন ওখানে সাইটোসিনের সাথে একটা শর্করা আছে, রাইট? এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আমরা একটু এখানে আসি, দেখো, যখন একটা সুগার, শর্করা আর কি, সুগার এই সুগারটা অ্যাডেনিনের সাথে অ্যাড হয়েছে, তখন এটাকে বলা হয় নিউক্লিওসাইড। কি বলা হয়? নিউক্লিওসাইড। এর কারণ কি? দেখো, এটা নিউক্লিয়াসে পাওয়া যায়। ঘটনাটা কোথায় ঘটতেছে? কোষের নিউক্লিয়াসে, এই জন্য নিউক্লিয় পার্টটা দেওয়া আছে। সাইড পার্টটা দ্বারা বোঝাচ্ছে এখানে গ্লাইকোসাইডিক বন্ধন আছে, গ্লাইকোসাইডিক বন্ধন আছে, কারণ শর্করা বা গ্লুকোজ। ওকে, গ্লুকোজ মানে কিন্তু শর্করা। তাহলে এই শর্করাটা কি? শর্করা। তাহলে শর্করার সাথে শর্করা যখন বাইন্ড করে বা শর্করা যখন কারোর সাথে বাইন্ড করে, দ্যাট ইজ কল্ড গ্লাইকোসাইডিক বন্ড।
ওকে, তাহলে নিউক্লিওসাইড বলতে বোঝাচ্ছে এখানে গ্লাইকোসাইডিক বন্ধন আছে শর্করা এবং অ্যাডিনিনের মাঝখানে এবং ঘটনাটা ঘটতেছে নিউক্লিয়াসে। ওকে, তাহলে এখন দেখো তোমরা যদি কোনো কারণে এর সাথে তোমরা একটা ফসফরিক অ্যাসিড অ্যাড করে ফেলো, তখন আর এটার নাম নিউক্লিওসাইড হবে না, এই তিনটা মিলে তখন কি হবে? নিউক্লিওটাইড। তাহলে বলো তো নিউক্লিওসাইডে কয়টা? এইটা আর এইটা। যখন এটা অ্যাড হয়ে গেল তখন কি হলো? নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইডে কয়টা জিনিস থাকে? তিনটা। আশা করছি বুঝতে পেরেছো। মনে রাখবা টি মানে হচ্ছে ট্রাই মানে হচ্ছে তিনটা, তিনটা থাকলে টাইড। ওকে, তিনটা থাকলে টাইড। আচ্ছা, সো আমরা এখন দেখি এই যে এই জায়গায় দেখো যে এখানে কি দিয়ে আসলে ডিএনএটা তৈরি হয়েছে। এখানে দেখো অ্যাডিনিন ডিঅক্সিরাইবোজ, তার মানে ডি অ্যাডিনোসিন। ডিঅক্সিরাইবোজ আছে এই জন্য সামনে একটা ডি দিলাম, আর অ্যাডিনিনের সাথে শর্করা যুক্ত হয় অ্যাডিনোসিন হয়ে যায়, তাহলে ডি অ্যাডিনোসিন সাথে একটা ফসফরিক অ্যাসিড, তাহলে এটা একটা নিউক্লিওটাইড। 1 2 3 1 2 3 একটা নিউক্লিওটাইড, 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 1 2 3 একটা নিউক্লিওটাইড। তার তিনটা মিলেই নিউক্লিওটাইড হয়। তার মানে আমাদের ডিএনএ বলো আমাদের আরএনএ বলো পুরো নিউক্লিওটাইডের চেইন, রাইট? নিউক্লিওটাইডের চেইন যেখানে তিনটা করে জিনিস থাকে। সো আমরা এখন কোথায় চলে আসবো? আমরা এখন চলে আসবো হচ্ছে ডিএনএ তে। দেখো ডিএনএ কিন্তু ডান থেকে বামে পেঁচানো থাকে, ডান থেকে বামে মানে ডান থেকে বামের দিকে আসে প্যাচটা। তো তোমরা যখন পড়বা ডিএনএর স্ট্রাকচারটা তখন তো তোমরা নিজেরাই বুঝতে পারবা আচ্ছা কতটুকু কি প্যাচ, কতটুকু কয়টা করে হাইড্রোজেন বন্ধন থাকে। খুব সহজ, ছবি দেখবা আর মিলাবা। বাট আমি এমন কিছু আলোচনা করবো যে জিনিসটা তোমরা কখনো জানো না এবং তোমাদের মনে জানার খুব ইচ্ছা থাকে। ওকে, ফার্স্ট কোশ্চেন, এখানে ATCG আছে, ইউ কেন নাই? ইউ কেন নাই? ওকে, তো ইউ না থাকার একটা বিশেষ কারণ হচ্ছে ইউ খুব ইজিলি আক্রান্ত হয়। ডিএনএ খুবই গুরুত্বপূর্ণ একটা চিঠি, গুরুত্বপূর্ণ একটা তথ্য, ওখানে যদি তুমি ইউ দাও, ইউ দিলে জিনিসটা ভালনারেবল হয়ে যাবে। তাহলে সূর্যের আলো বলো কেমিক্যাল আসো ডিএনএ কে নষ্ট করে দিবে, ডিএনএ নষ্ট মানে তথ্য নষ্ট, তথ্য নষ্ট মানে কোষ শেষ। কোষ তো চলে ডিএনএ দিয়ে, সেখানে তুমি ইউ দিয়ে জায়গাটাকে ক্যাচাল বাঁধাবা কেন? ওকে, তাহলে নিউক্লিয়াসে ডিএনএ তে ইউ দিব না আমরা। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আরএনএ তে কেন ইউ থাকে? এর একটা কারণ হলো আরএনএ কিন্তু এই যে নিউক্লিয়াসের বাইরে আসে, নিউক্লিয়াসের বাইরে আবার টিকে থাকার জন্য, নিউক্লিয়াসের বাইরে টিকে থাকার জন্য ইউ আবার খুব ভালো জিনিস। খেয়াল করো এখানে যখন তুমি ডিএনএ এর সাথে ইউ দিছো, ডিএনএ তখন ইজিলি ভালনারেবল হয়ে গেছে। আবার তুমি যখন আরএনএ এর মধ্যে ইউ দিছো, ইউ দেওয়ার কারণে আবার স্টেবল হয়ে গেছে বাইরে গিয়ে। বুঝতে পারছো? এবং স্টেবলই শুধু না, ইজিলি রিঅ্যাক্টেবলও হয়। যে একটা আরএনএ এসে যখন রাইবোজোমের সাথে সহজে বসতে পারে, ওখানে যদি টি থাকতো, ওকে, যদি টি থাকতো, যেমন আরএনএ তো টি থাকে না, তাই না? আরএনএ তে কি থাকে না? টি থাকে না। আরএনএ তে যদি ইউডের আগে আবার টি দিতা তাহলে আবার সে কথাই বলতো না, রাইবোজোমের সাথে যুক্তই হতো না। এটা আরএনএ, এই বোর্ডটা হচ্ছে রাইবোজোম। তাহলে আরএনএ এর মধ্যে তুমি টি দিছো, ও আয়সা যুক্ত হবে না। আর আরএনএ এর মধ্যে তুমি ইউ দিছো, প্রথমত সে তো নিজেকে স্টেবল করতেছে, কারোর সাথে যুক্ত হচ্ছে না, কিন্তু রাইবোজোমের সাথে খুব সহজে যুক্ত হচ্ছে। সো কমপ্লেক্স ব্যাপারটা আর কি। সো এইটুকু জেনে রাখো, ডিএনএ তে ঢাকা ইউনিভার্সিটি মানে ডিএনএ তে ইউ নাই। আরো সহজ করে ঢাকা ইউনিভার্সিটি নেই আর রাজশাহীতে থানা নেই, এমনি মনে রাখো। ঢাকায় কি নাই? ইউনিভার্সিটি মানে ইউরাসিল নাই, আর রাজশাহীতে থানা নাই মানে রাজশাহী বলতে আরএনএ তে টি নাই। ওকে, আচ্ছা, এবার চলে আসি আমরা যে এই যে ডিএনএটা দেখতেছি, এটাকে বলা হয় 5 প্রাইম, এটা হলো 3 প্রাইম প্রান্ত, এটাকে বলা হয় 5 প্রাইম, আর এটাকে বলা হয় 3 প্রাইম প্রান্ত। তার মানে হলো এটা এদিকে যাচ্ছে 3 থেকে 5 এর দিকে, আর এটা দেখো 3 এদিকে, যেহেতু 3 থেকে 5 এর দিকে এদিকে যাচ্ছে। তাহলে কেন একটা এদিকে যায় আর একটা চেইন কেন উল্টা দিকে যায়? ডিএনএ তে যে দুইটা সূত্র আছে, একটা উপর থেকে নিচে নামে, একটা নিচ থেকে উপরে কেন যায়? ব্যাপারটা খুব সিম্পল, খুবই সিম্পল। আগে আমরা হচ্ছে 5 প্রাইম আর হচ্ছে 3 প্রাইম কি জিনিস এটা দেখি। এই যে দেখো, এটা একটা সুগার, এর 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর,
তাহলে আমরা যে শর্করাটা দেখলাম, শর্করার হচ্ছে 1 নম্বর কার্বন হলো এইটা, 2 নম্বর এইটা, 3 নম্বর এইটা, 4 নম্বর এইটা, তাহলে 5 নম্বরটা উপরে, রাইট? সেম নিচেরটাতে দেখো 1 নম্বর যদি এটা হয়, 5 নম্বরটা কিন্তু সবসময় কোথায় থাকতেছে? উপরে থাকতেছে। এটা যদি 1 নম্বর হয়, 2 3 4 5, তাহলে 5 নম্বর কার্বনটা সবসময় এইদিকে থাকে বলে বলা হয় এটাকে 5 প্রান্ত বা 5 প্রাইম এন্ড। ওকে, তাহলে সবসময় দেখো 1 2 3, তিনটা নিচে থাকে, 1 2 3, এই দেখো তিনটা এইদিকে, 5 ওইদিকে, 3 এইদিকে। তাহলে লাস্টেরটাতে তোমরা আসো একটু, এইটা হচ্ছে 1 2 3, তার মানে 3 নম্বর কার্বন সবসময় এইদিকে, 5 নম্বর কার্বনটা সবসময় ওইদিকে থাকে। এই জন্যই বলা হয় যে এটা হচ্ছে 3 প্রাইম প্রান্ত বা 3 নম্বর কার্বনটা এইদিকে, 5 নম্বর কার্বনটা হচ্ছে ওইদিকে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু এইদিকে চলে আসি। এইদিকে আবার দেখো, এটা হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা 4, এটা হচ্ছে 5। তাহলে সবসময় দেখো 5 প্রান্তটা এইদিকে, সবসময় কি 5 প্রান্তটা এইদিকে, এবং সবসময় 3 প্রান্ত, 3 3 3 3 3, তিনটা সবসময় এইদিকে। তাহলে আমরা এটাকে বলবো 3 প্রান্ত, এটা বলবো 5 প্রান্ত। ঠিক আছে, তাহলে ডিরেকশনের ক্ষেত্রে এবার চলে আসি যে কেন আমরা বলতেছি এটা হচ্ছে 3 থেকে 5, আর ওইটাকে কেন বলছি 3 থেকে 5 এইদিকে? কেন আমরা এটাকে বলতে পারতাম না 5 থেকে 3 ওইদিকে? 5 থেকে 3 ওইদিকে বলার কারণ হচ্ছে লাস্ট কোনটা তোমরা একটু দেখো, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। 5 নম্বর কার্বনটা যেহেতু শেষে আসে, তার মানে তুমি যদি এখানে একটা লাইন দাঁড়াও 1 2 3, তাহলে এবার বলো তো আমাকে 4 নম্বর লোকটা যদি এদিকে আসে তাহলে ডিরেকশন কি এইদিকে না? 5 নম্বর লোকটা যদি এদিকে যায়, 6 নম্বর লোক যদি এদিকে যায়, তাহলে ডিরেকশন এইদিকে না? তাহলে লাস্ট কোনটা কোন দিকে আসতেছে, ডিরেকশন সবসময় এটাকে বলা হয়। তাহলে দেখো 5 নম্বর কার্বনটা সবার শেষে আসছে, ডিরেকশন এইদিকে। তার মানে দেখো এই মাঝখান থেকে যদি আমরা চিন্তা করি, এই শিকলের বা এই সুতার ডিরেকশন এইদিকে, মানে 3 থেকে 5 এর দিকে, তাহলে এইটা কি হবে? 5 যেহেতু শেষে আসতেছে, তাহলে এটা ডিরেকশন এইদিকে। তাহলে আমরা বুঝলাম যে 5 নম্বর কার্বন শেষে আসে, তাহলে 5 নম্বর কার্বন হচ্ছে ডিরেকশন। ওকে, এবার চলে আসি কেন দুইটা এন্টি ডিরেকশন। কেন দুইটা এন্টি ডিরেকশন? এর একটা বিশেষ কারণ আছে। বিশেষ কারণটা আমি বলি, দেখো এই যে এরা দুজন এখানে আছে, প্রথমে কি হয়েছে আমি তোমাকে একটু সিম্পল করে বলি। একটা জায়গার দিকে তাকাও, যে এই যে এটা একটা অণু, এটা একটা কিন্তু সেম অণু, মানে আমি এটাকে শুধু এইভাবে আমি যেখানে দেখাই আর কি, দেখলে তো বুঝতে, আমি মিশাই দিই এগুলা, এখানে অনেক কিছু দরকার নেই, এটা আমি মিশাই দিলাম। তাহলে এইটার দিকে একটু তোমরা তাকাও, এটা একটা 5 প্রান্তটাই, রাইট? এটা আছে এ। ওই সেম জিনিসটাকে তুমি এখানে আবার অ্যাড করো, দেখো এই জিনিসটা হয় 5, এইটা আছে টি। এবার তুমি আমাকে বলো তো, যদি তুমি এইটা আর এইটাকে, মানে এইটা আর এইটাকে ঠিকঠাক ডিরেকশনে রাখো, সব সময় 5টা এইদিকে, 3টা এইদিকে, 5টা এইদিকে, 3টা এইদিকে, 5টা এইদিকে, তুমি আমারে বলো তো দুইটার মধ্যে কি বন্ধন ক্রিয়েট করতে পারবা? বন্ধন ক্রিয়েশনের জন্য কি হইতেছে এবার দেখো তো। বন্ধন ক্রিয়েশনের জন্য যেটা হইতেছে যে এই জায়গার সাথে, মানে টি এর সাথে বন্ধন হবে এর, তাহলে টি ওই মুখে থাকলে হবে? মুখ ঘুরাই থাকলে কি সম্পর্ক হবে? হবে না। তাহলে সে ছিল এইরকম, একটু খেয়াল করো, সে ঘুরে এসে এইরকম হয়ে এইদিকে মুখ করলো, তাহলে টি যখন এইদিকে আসবে জিনিসটা কি উল্টায় গেল না? টিটা যখন এইদিকে আসলো তখন কি ব্যাপারটা পুরো উল্টে গেল না? গেল কিনা? দেখেন ওদের মধ্যে বন্ধন ক্রিয়েট হয়ে গেছে। তাহলে বন্ধন ক্রিয়েশনের জন্য এরা উল্টায় যায়, তখনই ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এইটাকে বলে এন্টি প্যারালাল, মানে তারা প্যারালাল থাকে কিন্তু ডিরেকশন উল্টা। এইরকম ও নিচের দিকে নামতেছে, এই উপরের দিকে উঠতেছে, এরকম, মানে ও নামতেছে আমি উঠতেছি, পরস্পর সবসময় প্যারালালি। ঠিক আছে? তাহলে এবার বলো তো কেন ডিরেকশনটা উল্টা হলো? এই কারণে উল্টা হইলো যে খারে যদি বন্ধন ক্রিয়েট করতে চাও, তাহলে খার ওই দিকে থাকলে হবে না, উল্টায় খারটাকে এই দিকে নিয়ে আসতে হবে, সাথে সাথে সবকিছু এলোমেলো হয়ে গেল। এইটা একটা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কেন এরা পেঁচানো সিঁড়ির মতো হয়ে গেল? কেন এরা পেঁচানো সিঁড়ির মতো হয়ে গেল? এইটা একটু বোঝা খুবই টাফ। এটা সামনাসামনি কেউ থাকতো দেন আমি ইউজুয়ালি স্টুডেন্টদের বোঝাই, একটু খেয়াল করো। এটা ধরো যাক হচ্ছে
আমি আমি যখন এক্সপ্লেনেশন গুলো করবো তারপর তুমি যখন পড়বা তোমার কাছে খুব সহজ লাগবে। এই যে ধরা যাক এখানে কার সাথে কে পাচ্ছে, এর সাথে টি পাচ্ছে, তাহলে এ কোনটা, এই যে এটা, টি কোনটা, এই যে এটা, হয় কি এই যে দুইটার সাথে এই যে দুইটা বাইন্ড করে। আমি ডিফারেন্সিয়েট করতে পারতেছি না কারণ এখানে এত লেখা, তারপরে আমি বলে রাখি এই দুইটার সাথে এই দুইটা বাইন্ড করে। তাহলে এবার তোমরা আমাকে বলো তো এরা যদি পরস্পর বাইন্ড করে, এরা যদি পরস্পর বাইন্ড করে এই দুইটার সাথে এই যে এই প্রান্ত দুইটা, এই দুইটার সাথে এই দুইটা, তাহলে তোমরা আমাকে বলো তো পরেরটাতে কি হবে? এরকম হবে না? একটু খেয়াল করো, এইটার হচ্ছে এই প্রান্তটার সাথে এইটার এই প্রান্তটা, তার মানে কি হলো এইটাকে একটু উপরে যাইতে হবে, এই যে এখানে বসতে হবে, এখানটা পুরোটা তুলে নিয়ে এসো, এই জিনিসটা এখানে তুলে নিয়ে এসো, এই যে প্রান্তটা আমরা এখানে বাইন্ড করে দেবো, তাহলে তুলে নিয়ে এসে দেখো তো এই যে এখানে উঠতেছে না, এটা নিচে থাকতেছে, এটা উপরে থাকতেছে না। তাহলে তুমি যখন খেয়াল করো, তুমি যখন দুইটা জিনিসকে একসাথে বাঁধবা প্রথমে তো উল্টাই গেছে, তাই না, টি এবং এর বন্ধনের জন্য। বাট এবার দেখা গেল আবার যে এ আর এ যখন এই যে যখন এখানে বাইন্ড করে তখন একটা নিচে নামে একটা উপরে ওঠে। একটু খেয়াল করো, যখনই আমরা তো উল্টাই গেছি, আমার হাতটা উল্টা করা যাবে না, বাট আমি সোজা রাখলাম, মনে রাখো এটা 3-5 আর এটা হচ্ছে 5-3। যেই না টি আর এ পরস্পর বাইন্ড করছে কিন্তু টিটা একটু উপরে এটা একটু নিচে, কিংবা টিটা নিচে এটা উপরে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। যেই না নিচে নেমে গেছে অমনি পুরোটা একটা প্যাচ ক্রিয়েট হয়ে গেছে। কারণ বন্ধন তো শুধু এখানে না, পরে বন্ধন পরে বন্ধন পরে বন্ধন। তাহলে দুইটা তুমি ময়ের কথাই চিন্তা করো, কার কথা? ময়ের কথা, মইটার দিকে চিন্তা করো। ময়ের যদি তুমি এগুলো যদি বাঁকা করো তাহলে সাথে সাথে মই বাঁকা হয়ে যাবে না, এরকম হবে না? একটু স্পাইরাল হওয়ার ট্রাই করো। প্রশ্ন হচ্ছে এইটার জন্য এত স্পাইরাল হয় না, এটার জন্য স্পাইরাল কেন স্পাইরাল হয় জানো? যখন একটু এইরকম করে পরস্পর সাথে পেঁচিয়ে থাকবে তখন তৃতীয় পক্ষ আর এখানে ঢুকতে পারবে না। ময়ের গুলা শুধুমাত্র এটি এর উপর নিচে হওয়ার জন্য এরকম হয়ে গেল, এরপর তারা পরস্পরের সাথে বাইন্ড করতে স্পাইরাল হচ্ছে, কারণ যখন তারা স্পাইরাল হয়ে নিজেরাই নিজেকে জড়িয়ে থাকবে বাইরের কোনো কেমিক্যালে সে ডিএনএ ঢুকতে পারবে না, তাহলে ডিএনএ আরো স্টেবল হবে, ডিএনএ আরো স্থিতিশীল হবে, ডিএনএ কি কেউ ড্যামেজ করতে পারবে না। আর আমরা এমনি পেঁচিয়ে আছি, তুমি কি এখানে? বাট ওই যে মেয়ের মতো এরকম আছে, এ আর টি এর জন্য হালকা হয়তো এরকম হয়ে গেল, এরকম যদি থাকে তাহলে যে কেউ এদের ভেতরে আসতে পারবে। বাট ওরা করছে কি পরস্পরের সাথে পেঁচিয়ে গেছে, যখন পরস্পর পেঁচিয়ে যাবে আর কেউ আসতে পারবে না ভেতরে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। দড়িগুলোর কথা চিন্তা করো তো, দড়িতে কিন্তু 3টা সুতা থাকে, 1 2 3, পরস্পরের সাথে এমন করে পেঁচিয়ে থাকে ওইটার ভেতরে আপনি আঙুলও ঢোকাতে পারবেন না, ঠিক না? তো পেঁচিয়ে থাকলে স্টেবিলিটি বাড়ে, পেঁচিয়ে থাকলে আকারটা বড় থেকে ধীরে ধীরে ছোট হয়। আকার ছোট হলেও তো কি, আমি নিজেকে যে ছোট করে রাখি আমার বাতাস কম লাগবে আমার গায়ে, তাই না? স্টেবিলিটি বাড়বে। ইয়েস। সো আমরা কিন্তু বুঝলাম, ডিরেকশন বুঝছি, 2 নম্বর হচ্ছে কেন উল্টা হয়ে গেছে এটা বুঝছি, 3 নম্বর হচ্ছে এদের মধ্যে বন্ধন ক্রিয়েট হওয়ার সময় যে একটু উঁচু নিচু হয়ে গেছে এবং স্পাইরাল হয়ে গেছে এটা কেন আমরা বুঝছি। সবগুলোর একটা পারপাস আছে। এবার লাস্ট যে জিনিসটা সেটা হলো বন্ধন। ক্ষারক ক্ষারকের সাথে এখানে কিন্তু হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হয়। এই বন্ধনটার নাম কি? হাইড্রোজেন বন্ড। এখানে কিন্তু আয়নিক বন্ড হতে পারতো কিংবা কোভ্যালেন্ট বন্ড হতে পারতো, না হয় হাইড্রোজেন বন্ড হয়েছে। হাইড্রোজেন বন্ড অ্যাকচুয়ালি মিডল মাত্রার বন্ড। এটা ভ্যান ডার ওয়ালস বন্ড কিন্তু একেবারে লো অ্যাট্রাকশনের বন্ড। আয়নিক বন্ড আবার কেউ করে ছাড়ে না এই ধরনের বন্ড। মাঝামাঝি যে বন্ধন সেটার নাম হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড হলে যেটা হয় পরস্পরকে জোরাজোরি করে রাখেও এবং দরকার হলে এরা খুলেও যেতে পারে। আয়নিক বন্ড যদি এখানে দিতেন তাহলে যেটা হতো যে কেউ কাউকে ছাড়তো না। এখন তো না ছাড়লে তো কোনোদিন আপনি ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে পারবেন না, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করতে পারবেন না। সো আয়নিক বন্ধন এখানে দিতে পারবেন না। আবার এত দুর্বল বন্ধন ভ্যান ডার ওয়ালস বন্ধন এখানে দেওয়া যাবে না, ভ্যান ডার ওয়ালস বন্ধন দিলে এমনিতেই খুলে যাবে। সো এখানে হাইড্রোজেন বন্ধন থাকবে। হাইড্রোজেন বন্ধন হচ্ছে মাঝারি সারির, দরকারে আটকেও রাখতে পারে, দরকারে খুলেও দিতে পারে। ঠিক আছে? এরা ভ্যান ডার ওয়ালসের মতো দুর্বলও না, আয়নিকের মতো অত একবার আঁকড়ে ধরার মতো না। ওকে, আচ্ছা, এখানে বন্ধন, এখানে যে বন্ধনটা আছে এই বন্ধনটার নাম কি? এটার নাম হলো ফসফোডাই স্টার বন্ধন। তাহলে আমরা পুরো ডিএনএ তে 2 ধরনের বন্ধন পাবো। একটা হলো নিউক্লিওটাইড আর নিউক্লিওটাইডের মধ্যে থাকে হাইড্রোজেন বন্ধন, আর শর্করা আর শর্করার সাথে যুক্ত থাকে হচ্ছে কি বন্ধন?
দিস ইজ ফসফোডাইএস্টার বন্ধন। ঠিক আছে, বরং আমরা এটা বলতে পারি যে দুইটা সুতার মধ্যে যে বন্ধন, দ্যাট ইজ হাইড্রোজেন বন্ধন, এই সুতা আর এই সুতার মধ্যে। আর এক সুতার মধ্যে যে বন্ধনগুলো থাকে দিস ইজ ফসফোডাইএস্টার বন্ধন। ঠিক আছে, এটা মনে থাকবে। ওকে, ভেরি গুড। আরেকটা জিনিস এবার মনে রাখো, যে যেটা হয় আর কি, দেখো এটা হচ্ছে এ, এই দুইটা মিলে হচ্ছে এ, তার মানে এখানে হচ্ছে দুইটা রিং, এখানে একটা রিং, এখানে একটা রিং, এর সাথে সবসময় টি যুক্ত হয়, তাহলে দেখো টি রিংটা যুক্ত হলো, তাহলে কয়টা রিং হলো? তিনটা। এবার দেখো সি এর সাথে সবসময় জি যুক্ত হয়, সি এর সাথে যদি জি যুক্ত করো তাহলে দেখো জি এর কয়টা রিং? দুইটা। সি এর কয়টা রিং? একটা। তাহলে টোটাল রিং কয়টা হলো? তিনটা। তাহলে সবসময় এর সাথে টি বা টির সাথে এ, সবসময় সি এর সাথে জি বা জির সাথে সি, সবসময় তিনটা তিনটা করে রিং হচ্ছে। তাহলে তিনটা তিনটা রিং এর কিন্তু দৈর্ঘ্য কি সেম না? এখান থেকে এই পর্যন্ত তুমি যে দৈর্ঘ্য করো সেম, তার মানে সি এর সাথে জি, এখানে তিনটা রিং আছে, সি এর সাথে জি তিনটা রিং আছে, এর সাথে টি তিনটা রিং আছে, তাহলে এইটার সাথে এইটা ডিরেকশন, এটার সাথে এইটা, এটার সাথে এইটা ডিসটেন্স সব সময় সমান হবে। তুমি যদি কোনো কারণে ভুল করে জি এর সাথে এ দাও তাহলে কি প্রবলেমটা হবে দেখো, জি এর সাথে এ দাও, জি কয়টা রিং? 1 2, এর কয়টা রিং? 1 2, চারটা রিং হবে এখানে। তাহলে হঠাৎ করে মইটা কেমন হবে? তিনটা তিনটা তিনটা। বাট যেই না তুমি জি এর সাথে এ অ্যাড করেছো, চারটা রিং হয়ে গেছে, 1 2 3 4। এই যে দেখো এরকম হয়ে গেল, হঠাৎ করে মইটা চওড়া হয়ে গেল। চওড়া হয়ে গেলে কিন্তু প্রবলেম আছে, স্টেবিলিটিটা নষ্ট হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো কেন সব সময় তিন রিং হওয়ার জন্যই কিন্তু পরস্পর মইয়ের দুইটা দণ্ডের মধ্যে ডিরেক্ট লেন্থ বা হচ্ছে মধ্যবর্তী দূরত্বটা সমান রাখতেই কিন্তু সব সময় এর সাথে টি, সি এর সাথে সবসময় জি যুক্ত হবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এর সাথে সবসময় টি, সি এর সাথে সবসময় জি। শুধু একটা জিনিস আপনি এক্সট্রা করে মনে রাখবেন, এ এবং টি এর মাঝখানে দুইটা হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হইতে পারে। এ এবং টি এর মাঝে যদি পরস্পর যুক্ত হয়, দেখো একটা একটা দুইটা হাইড্রোজেন বন্ধন যুক্ত হতে পারে। বাট সি এবং জি যখন যুক্ত হয় তখন তিনটা হাইড্রোজেন বন্ধন পরস্পরের মধ্যে কাজ করে, তিনটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। ওকে, সি এবং জি কয়টা হাইড্রোজেন বন্ধন? তিনটা হাইড্রোজেন বন্ধন। তো এই জিনিসগুলো তোমরা সহজেই বুঝতে পারবা। তো আমি আশা করছি তোমাদের পুরো ব্যাপারটাই বোঝাইতে পারছি। তারপর আমি ডিএনএ থেকে কিছু কমন কথাবার্তা বলি। ডিএনএ এমন একটা জিনিস যেটা নিউক্লিয়াসে তৈরি হয়, এই জন্য এটার নাম হচ্ছে নিউক্লিক। ফসফেট গুলো উন্মুক্ত থাকে এই জন্য অ্যাসিড। আর এখানে যে শর্করাগুলো আছে এগুলো রাইবো না, ডিঅক্সিরাইবো। তাহলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ সেলফ রেপ্লিকেবল, মানে একটা থেকে ডিএনএ দুইটা হতে পারে। এটাকে বাংলায় বলা হয় স্বপ্রজননশীল। প্রজনন মানে কি? ডাবল হওয়া। ঠিক আছে, ডিএনএ পরিব্যক্তি ক্ষমতা সম্পন্ন। পরিব্যক্তি ক্ষমতা সম্পন্ন মানে হচ্ছে হঠাৎ করে তথ্য বদলে যাওয়া। মানে এখানে ছিল টি, এখানে হঠাৎ করে সিজি হয়ে গেছে। হতেই পারে যে যা নষ্ট হয়ে নতুন আরেকটা আসলো, এসে এখানে যুক্ত হইলো। আগেরটা কি থাকলো এখানে? আগেরটা আর থাকলো না। এই যে হঠাৎ করে এবং পার্মানেন্ট যদি চেঞ্জ হয়ে যায়, পার্মানেন্ট মানে ওটা ঠিক করা যাবে না, তাহলে এটার নাম হচ্ছে মিউটেশন। ওকে, তাহলে ডিএনএ তে মিউটেশন হয়, যেটাকে বাংলায় বলা হয় পরিব্যক্তিক্ষম। এখানে তথ্য থাকে, এই যে এগুলোই দেখতে পাচ্ছেন না, এগুলোই তথ্য। আমরা বেঁচে আছি, কথা বলতেছি, এই যে আমি হাসতেছি, আমি জোরে কথা বলার ডিসিশন নিচ্ছি, আনন্দ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, সন্তানের প্রতি কিংবা ফ্যামিলির প্রতি দায়বদ্ধতা ক্রিয়েট হচ্ছে, দেশের প্রতি ভালোবাসা ক্রিয়েট হচ্ছে, সব তথ্য কিন্তু এই যে নিষ্প্রাণ জিনিসগুলোর ভেতর থেকে আসে। বুঝতে পারছো? এই নিষ্প্রাণ জিনিসগুলো নিয়ন্ত্রণ করে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এরা পরস্পর অ্যান্টি প্যারালাল, স্পাইরাল, একটা 5 সিন একটা 3-5 মুখী, পেঁচাটা সিঁড়ির মতো। ওয়াটসন এবং ক্রিক এই মডেলটা দিয়েছেন, কেমব্রিজ ইউনিভার্সিটিতে এই মডেলটা তারা করেছিলেন। আরেকটা জিনিস হচ্ছে সবসময় সি যতগুলো ততগুলো জি থাকবে, কারণ সি সবসময় জি এর সাথে বাইন্ড করে। যতগুলো এ থাকবে ততগুলো টি থাকবে, কারণ এ সবসময় টি এর সাথে বাইন্ড করে। তাহলে সমান সমান না? তুমি থাকলে আমি থাকবো, তুমি না থাকলে আমি নেই। তারপর যেখানে যাবে সেখানে তুমি আমি, মানে সমান সমান, তুমিও আছো আমিও আছি, তুমিও আছো আমিও আছি, তুমি নেই আমি নেই। সো এইটাকে বলা হয় সারগপস রুল। সারগপস রুল। তো সারগপস রুল বা সারগপস ডাটা সম্পর্কে একটু জানতে হবে, তার পরীক্ষায় প্রশ্নটা আছে, সারগপস রুল কি জিনিস বা সারগপস নীতি কি জিনিস। আর কি জানতে হবে সেটা হলো, এই এরা যখন একটা প্যাচ সম্পন্ন করে, এই
এই যে দেখো এটা যেখান থেকে শুরু করছে এই সুতার এই প্রান্তটা দেখো আমি এখানে টাচ করতে পারতেছি একটা যদি এরকম লাইন টানি এই সুতাটা আবার গেছে গিয়ে আবার কখন এসে ওই লাইনে চলে আসে এই যে দেখো এখানে আসছে তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা প্যাচ এই প্যাচ পর্যন্ত তুমি যদি দেখো তাহলে কতগুলো ধাপ ক্রিয়েট হয় মানে এতগুলো প্যাচের মধ্যে কতগুলো ধাপ পাওয়া যায় তাহলে এটা জানতে হবে এতগুলো ধাপের মধ্যে হাইড্রোজেন বন্ধন কয়টা আছে এটা কাউন্ট করতে হবে একটা প্যাচ থেকে মানে এই রেলিং থেকে এই রেলিং এর মধ্যে পরস্পরের যে দূরত্বটা আছে এই দূরত্বটা জানতে হবে প্রত্যেকটা ধাপের দূরত্ব কতটুকু এটা জানতে হবে এগুলো সব বইয়ের মধ্যে আছে এগুলো এক্সপ্লেইন করার কিছু নাই ওকে তুমি ন্যানোমিটারে মনে রাখলে ন্যানোমিটারের নাম্বারগুলো মনে রাখবা তুমি অ্যাংস্ট্রমে মনে রাখলে অ্যাংস্ট্রমে মনে রাখবা তাহলে তোমার সবসময় মনে রাখবে সবসময় ন্যানো অ্যাংস্ট্রম পড়বা না আমার নিজের এটা কিন্তু কনফিউজিং একটা ব্যাপার ক্রিয়েট হয় সো আশা করছি নিউক্লিওটাইড নিউক্লিওসাইড বুঝেছেন পেন্টোজ সুগার সম্পর্কে বুঝেছেন তো আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করে রাখি যদি একটা অ্যাডিনিনের সাথে একটা রাইবোজ যুক্ত হয় দিস ইজ কল্ড অ্যাডিনোসিন যদি একটা ফসফেট যুক্ত হয় তাহলে একটা ফসফেট যুক্ত হলে অ্যাডিনোসিন মনোফসফেট আরেকটা ফসফেট যুক্ত করেন তাহলে অ্যাডিনোসিন ডাইফসফেট তো এই জিনিসটা আমি আরেকবার বলছি একটা অ্যাডেনিনের সাথে একটা যখন সুগার অ্যাড করবেন ওকে অ্যাডেনিনের সাথে যখন আপনি আমি আবার রাইবোজ সুগার দিচ্ছি মানে এখানে ওয়েস আছে একটা সুগার অ্যাড করতেছেন একটা ফসফেট অ্যাড করতেছেন এই পুরোটার নাম কিন্তু অ্যাডিনোসিন দেখেন অ্যাডেনিন এবং সুগার অ্যাড করলে অ্যাডিনোসিন হয়ে যায় একটা ফসফেট অ্যাড করলে মনোফসফেট আরো একটা যে ফসফেট অ্যাড করেন দ্যাট ইজ ডাইফসফেট আরো একটা ফসফেট অ্যাড করলে ট্রাইফসফেট তো প্রশ্ন হচ্ছে যে ডিএনএ তৈরিতে মনোফসফেট এখানে আছে না ডাইফসফেট আছে মনোফসফেট আছে সামনে একটা ডি শুধু অ্যাড করে দেন ডিঅক্সি অ্যাডিনোসিন মনোফসফেট এই যে দেখেন একটা অ্যাডিনিন এটা একটা ফসফরিক অ্যাসিড একটা মনোফসফেট তাহলে একটা নিউক্লিওটাইডে একটা মনোফসফেট বলা হয় তো যাই হোক না কেন ব্যাপারগুলো খুবই সহজ আশা করছি সবাই বুঝতে পেরেছেন বই থেকে যেটা করবেন এই ক্ষার নাইট্রোজেন পেন্টোজ সুগার সম্পর্কে বন্ধনগুলো কোথায় কি কিসের সাথে অ্যাড হয় এটা পড়ে নেবেন ডিএনএ গঠনটা পড়ে নেবেন এবং ডিএনএ এর কাজটা পড়ে নেবেন এই ডিএনএটাই কিন্তু বংশগতি মানে আমার বাপের থেকে আমার শরীরে আসছে দ্যাট ইজ কল্ড বংশগতি এগুলো কিন্তু বৈশিষ্ট্য নিয়ে চলে আসে এবং ডিএনএ এর আরেকটা ব্যাপার আছে ধরা যাক এই জায়গাটার মধ্যে একটা তথ্য আছে এই জায়গাটা এটার নাম একটা কিন্তু জিন এখান থেকে ওই পর্যন্ত একটা হয়তো তথ্য আছে এটা আরেকটা জিন তাহলে হোয়াট ইজ জিন ডিএনএ এর একটা সেগমেন্ট ডিএনএ এর একটা পোরশন যেখান থেকে এক ধরনের প্রোটিন তৈরি হয় এক ধরনের তথ্য থাকে দ্যাট ইজ কল্ড জিন আমরা জিন নিয়ে আবার পরে পড়বো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ